যদি দুর্নীতি ধরতে হয় হাঙ্গর কুমিরের দুর্নীতি ধরেন, ওটা তো পারবেন না। ওটা কোথায় হয় জানেন? জ্বালানি ক্ষেত্রে হয়। তাহলে এই কথাটা ওই সময় বলে জ্বালানি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে হাঙ্গর কুমিরের দুর্নীতি। পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, আপনি সেটি নিয়ে কথা বলেছেন। এটি আসলে সম্ভব কিনা, আদৌ সম্ভব কিনা? যেটা শোনা যায় বা দুনিয়ার দেশগুলোর যে অবস্থা, যদি আমাদের সরকারের যারা আছি তাদের সৎ উদ্দেশ্য থাকে এবং চুক্তি এবং অন্য দেশগুলোর সাথে যদি আমরা এই সম্পর্কগুলো রাখতে পারি, এইটা আনা অনেক ক্ষেত্রেই সম্ভব, অসম্ভব বলে না। এইটা একটা। কিন্তু তার আগে যেটা দরকার, কোনোভাবেই আর যেন পাচারের সুযোগ না হয়। এটা কিন্তু আগে আপনি তলের যে ফোঁটাতে পানি পড়ে যায়, আগে ফোঁটাটা বন্ধ করেন এবং আগে যেটা গেছে এটা আনার জায়গাটা করেন। আছে কি পাচার হওয়ার মতো আর কিছু? এটা বলতে পারবো না এখনো, নাই। এটা একটা গেল। কিন্তু যেমন ধরেন, এটা শুনলাম যে আগে যেটা, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে সুইজারল্যান্ডে সমস্ত জায়গায় চলে যায় এবং এমনটা এটা করা যায় না। কিন্তু দেখেন, এটা কিন্তু দুনিয়া পাল্টে গেছে, এটা কিন্তু উন্মুক্ত হয়ে আসছে। এবং রিসেন্টলি এই অল্প কিছুদিন আগেই আপনি দেখবেন, এই পতনের আগে অনেক টাকা ওইখান থেকে ট্রান্সফার করে অনেকে নিয়ে চলে গেছে। সুতরাং এখন এবং আরেকটা কথা বলি, হয়তো এত খবর তো বোঝেন রাখাটা আর আমাদের তো অত মেকানিজমও কঠিন, জানি না। পৃথিবীর অনেক ছোট ছোট দেশ আছে যে দেশের নামও অনেকে আমাদেরও খুঁজে বেড়া কঠিন। আমাদের অনেকে নাকি ওই সব দেশে যেই আস্তানা কাটছে, মানে নিরাপদ মনে করছে, কেউ যাতে না চেনে। দেখেন না, কানাডায় থাকলে একটা বিক্ষোভ হচ্ছে, আমেরিকা লন্ডন তো হয়, বুঝছেন। হয়তো ফিনল্যান্ড তো সেক্ষেত্রে একটু বোধহয় ফিনল্যান্ড ফিনল্যান্ডও তো আসছে, ফিনল্যান্ড বা আরো ছোট ছোট দেশ আছে শুনি যে সেইখানে এগুলো যাচ্ছে। তার মানে আমি বলছি যে দেশগুলো, মানে এই জায়গাগুলোতে যদি সরকার আমাদের ঠিক মতো থাকে, প্রথমে আপনি তো উন্মুক্ত করে দেন না নামগুলো, এগুলো আসলে তথ্য কে কোথায় আছে এইটুকুই আনারটা আমরা একটু দরকার হলে পরে দেখব, সেটা অনেক কাজ লাগবে। সুতরাং না আনার কোনো মানে অসম্ভব আমরা দেখছি না, এবং আশা করি এইটা পুরো দেশবাসী তো জাগ্রত হয়ে আছে, জনমত পক্ষে আছে, তাহলে হবে না কেন? এবং এখন যারা আছে অন্ততপক্ষে এই বিশ্বাস আমাদের তাদের প্রতি 100 ভাগ আছে, জোরে এখানে নিশ্চয়ই কোনো আপোষ করবেন না, সেটার কোনো সুযোগও নাই। এবং আমরা অন্ততপক্ষে এই মানুষগুলোকে চিনি, রাজনীতিক না হলেও অন্ততপক্ষে এই ধরনের জায়গায় এখনও পর্যন্ত এরকম আমাদের জানা নাই, নেগেটিভ জায়গা নেই। সুতরাং ওই কাজটা জরুরিভাবে করা দরকার বলে মনে করি। কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আসছে, আমি সেই জায়গায় একটু ছোট্ট রেসপন্স খালি করতে চাই, যেটা অলরেডি আলোচনায় নেই তা না। যেমন আমাদের একটা এই কমিশনের বাইরে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে একটা টিম গঠন করা হয়েছে, যে তিনি একটা অতীত দিনের এই ঘটনাবলী তার একটা শ্বেতপত্র প্রকাশ করবেন। আমি এইগুলো অর্থনীতির যে জায়গাগুলো এটা দেখবেন। যেমন ধরুন আমাদের যে বড় বড় প্রয়োগ, কিন্তু আমরা এখন বলছি নট দ্যাট। আপনি দেখবেন বিদ্যুৎ নিয়ে এটা তো আন্দোলনই করেছি, প্রত্যেকটা জিনিস নিয়েও কিন্তু আমরা বলেছি প্রয়োজন আমরা না, আমি বলবো বাংলাদেশের বিশেষ করে অর্থনীতিবিদ বা এই ধরনের মানুষগুলোর মধ্যে আপনি দেখবেন অধিকাংশ, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি নামও বলা যায় যে তারাও কিন্তু এই কথাগুলো বলেছে। বিভিন্ন পত্রিকাতেও তো এসেছিল প্রিন্স ভাই, যে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কিংবা আর যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, সে সময়ের যে যিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তিনি একদম সরাসরি দুর্নীতির সাথে সেসব জায়গায়, ওটা দুর্নীতির থেকে দূর সরে না। ওইটা এখন হয় কি, আমি আপনার তাহলে একটু মনে করাই দিই খালি, বা আপনি মনে নাও থাকতে পারে, কিন্তু আমি যারা শুনছেন মনে করাই দিই। 1/11 যখন হলো না, 1/11-এর পরে মনে আছে সম্ভবত মতিন সাহেব, তাকে এই যে কি বলে দুর্নীতি উচ্ছেদের জন্য একটা দায়িত্ব দেওয়া হলো আর্মির লোক। উনি একটা বক্তৃতা করলেন, হ্যাঁ, জেনারেল মতিন, উনি বক্তৃতা করলেন যে আমি চুনোপুঁটি নিয়ে কাজ কারবার করবো না, আমি রুই কাতলার দুর্নীতি ধরবো। এরপরে যে তেল গ্যাস খনিজ সম্পদ যে আন্দোলন করি, উনি বলেন না আমি বলি না, শেষ করি ওইটাই। উনি শোনেন না, উনি এটা দায়িত্ব ছিল, উনি এটা ছিল। কিন্তু ওইটার পরে আমরা তখন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর খনিজ রক্ষা আন্দোলন করে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করলাম। আমি নামটা বলে দিই, মনে রেখেন, প্রফেসর নুরুল ইসলাম, বুয়েটের শিক্ষক, উনি রাজনীতির মানুষ না। উনি এ ব্যাপারে আমরা যাদের কাছ থেকে শিখে এই আন্দোলনের সূচনা করেছে অন্যতম, আমি স্যারের প্রতি সিলেটও জানাই। উনি এখন আছেন অনবয়সী। উনি একটা বক্তৃতা করেন। উনি কি বক্তৃতা করলেন জানেন? উনি বললেন, মতিন সাহেব, আপনি বলছেন যে চুনোপুঁঠির দুর্নীতি না রুই কাতলার দুর্নীতি নিয়ে আপনি করবেন, কিন্তু আমি আপনাকে অনুরোধ জানাই, যদি দুর্নীতি ধরতে হয় হাঙ্গর কুমিরের দুর্নীতি ধরেন। ওটা তো পারবেন না। ওটা কোথায় হয় জানেন? জ্বালানি ক্ষেত্রে হয়। তাহলে এই কথাটা ওই সময় বলে, জ্বালানি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে হাঙ্গর কুমিরের দুর্নীতি। তাহলে এই যারা থাকবে তারা কেন এগুলো করে বোঝেন? এটা কে না জানে? এটাকে একেবারে ABCD। আমরা কিন্তু এই যে কথা উঠলো বলে, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর খনিজ রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা লেফটরা এবং অন্যরা যারা ছিলাম, আমরা বিকল্প পরিকল্পনা হাজির করেছিলাম। বিকল্প পরিকল্পনা কি করা যায়, বাংলাদেশে এই ধরনের এত বিদ্যুৎ কেন্দ্রের দরকার নেই। এবং পায়রা টায়রা এগুলো তো হয়েছে
টাকা তো বেশি বটেই, এবং কয়লা ভিত্তিক প্রকল্প বিদ্যুৎ অপ্রয়োজনীয় ছিল। এইটার ছিল আসলে ওই যে যেখানে এটা যদিও বিএনপির আমলে যে ঘটনাটা ঘটেছিল, ওই যে বিদ্যুতের কয়লা উৎপাদন করতে পারবে না, মানে উত্তোলন, ওই জায়গা থেকে পরে ছিল যে দিনাজপুরের ফুলবাড়িতে কয়লা উত্তোলন করে নিয়ে আসবে, না হলে ইন্ডিয়া থেকে, এই যে ইন্ডিয়ার যে রোড টোডের কথা যেটা বললেন, এগুলো করা হয়েছে ওইটাকেই ধরে, মোংলা বন্দর টন্দর এইসব মিলিয়ে পায়রা বিদ্যুৎ কেন্দ্র সহ রামপালের বিদ্যুৎ কেন্দ্র, মাদারবাড়ি আমাদের উপদেষ্টা যে খুবই কারেক্টলি বলেছেন যে খরচে করা হয়েছে অপ্রয়োজনীয়, 1200 মেগাওয়াট করতে যে উনি এটা হিসাব দেখাইছেন 57,000 কোটি টাকা নাকি। তাহলে এইগুলো তো হয়েছে সবই, আমি ওইটা মজা করে বলে এটা হচ্ছে আইনি দুর্নীতি। আপনি কাগজে কলমে কিন্তু বলতে পারবেন না টেন্ডার ডেকে, কারণ এখানে আগেই নিয়ম করছে, দায় মুক্তি আইন করেছে। কারণ এগুলো সব অপ্রয়োজনীয়। আপনি তো বিদ্যুৎ তার মানে আমি ওই যে কথা দিয়ে বললাম এত হাঙ্গর কুমিরের দুর্নীতি হয়, ওইটা সুবিধাজনক বলেছে, আমি নাম ধরেই বললাম। এবং দেখবেন যে এইগুলো সবসময় এটা থাকে প্রধানমন্ত্রীর কবজায়, বিভিন্ন সময় থাকে, এবং যারা থাকে এটা একটা শুনি রাজনীতিতে নাকি এটা ফান্ড কালেকশনের কাজ করে, আপনি এটা ধরতে পারবেন না। যাই হোক, শুধু এইটা না, আমি কথায় এটা শুধু এক জায়গায় যাচ্ছি না, আরও অনেক বড় বড় প্রকল্প আছে যা বাংলাদেশে অপ্রয়োজনীয় আমার অর্থনীতির উপরে দাঁড়িয়ে করতে হবে। তো তার আগে দরকার আমার শিক্ষা স্বাস্থ্য, আমার আগে দরকার আমার গ্রামীণ অর্থনৈতিক জীবন ঠিক করা, আমার ক্ষেত মজুরের তার যাতে একটা নির্ধারিত বয়সের পর ওই যে টাকা জমা দিতে হবে না, তার পেনশন যাতে আমি দিতে পারি, তার সন্তানের লেখাপড়া যাতে করতে পারি। আমার এই যে জায়গাগুলো না করে এই যে মেগা প্রজেক্ট হয়েছে, তখন আমরা একাধিকবার আপনার এই টেবিলে বসেই বলেছি মেগা প্রজেক্ট মানে হচ্ছে মেগা দুর্নীতি, এই জায়গাগুলো, তা সেটাই তো প্রধান। তাহলে সেই জায়গাগুলো এখন যেমন ওই যে এই টাকা তো আর দেশে নাই, পাচার হয়ে গেছে, ফেরত আনার কাজ করতে হবে। আর এই জায়গায় ওই যে আমরা বলছি ব্যবস্থা বদলের যে কাজটা, এমন সিস্টেম করতে হবে যাতে করে এই ঘটনাগুলো আগামীতে আর না ঘটে।